হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটরি হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারের টপিক হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আজকে আমি 10th BCS এর ইংরেজি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান নিয়ে এসেছি। অনেকে এগুলোর জন্য রিকোয়েস্ট করেছেন, তাই আমি প্রতিটি BCS ধাপে ধাপে সমাধান করে দিব। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেজ দুটিতে লাইক এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করুন। Question number 1. Choose the correct alternative to complete the sentence. He dashed to see us if he had been able to. তো এক্ষেত্রে এখানে আমরা অপশনগুলো থেকে একটি ফিল আপ করবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে ইফের রুলস পড়েছে, অর্থাৎ আমরা জানি ইফ যুক্ত বাক্যের একটি অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অপর অংশ ফিউচার ইনডিফিনিট হয়, আবার একটি অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অপর অংশ পাস্ট কন্ডিশনাল হয়, আবার যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পারফেক্ট কন্ডিশনাল হয়। তো আমরা ইফ যুক্ত অংশটি এখানে দেখতেছি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কিন্তু বি হচ্ছে মূল ভার্ব, তারপরে দেখুন অ্যাবল কিন্তু ভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল। আর পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে একটা উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এক্ষেত্রে অপশন হচ্ছে বি অ্যান্সার। নাম্বার 2, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে অপশনগুলো আমরা দেখে নিই। যেমন হি হ্যাড ড্যাশ অফ ফিভার, এখানে তার জ্বর ছিল, এটা কোন ধরনের বোঝানোর জন্য? এখানে স্ট্রং অ্যাটাক, সিরিয়াস অ্যাটাক, সিভিয়ার অ্যাটাক, ব্যাড অ্যাটাক। আমরা জানি জ্বর বা অন্য কোনো রোগ বালাইয়ের ক্ষেত্রে আমরা বলি সিভিয়ার। তো এক্ষেত্রে অপশন বি হচ্ছে অ্যান্সার, সিভিয়ার অ্যাটাক। নাম্বার 3, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানের মধ্যে 4টি সেন্টেন্স দেওয়া আছে, কোনটি কারেক্ট আমরা বের করব। এটা মূলত হচ্ছে ন্যারেশনের একটা ব্যাপার, যেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করতে গেলে অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে নিতে গেলে সেক্ষেত্রে আস্ক ব্যবহৃত হয়। আমরা জানি রিপোর্টিং ভার্বটি আস্কে পরিণত হয়, এখানে আস্ক দেওয়া আছে। তারপরের অংশটা অবশ্যই এখানে যদি ইয়েস নো কোয়েশ্চেন থাকে তাহলে ইফ অথবা ওয়েদার লিঙ্কার হিসেবে যুক্ত হয় এবং পরবর্তী অংশটি হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো এক্ষেত্রে আই আস্কড জাভেদ হ্যাড হি পাস্ট, এটা দেখুন এই অংশটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আছে, তাই এটা বাদ। আই আস্কড জাভেদ ইফ হি হ্যাড পাস্ট, এখানে খেয়াল করে দেখুন এখানে লিঙ্কার হিসেবে ইফ যুক্ত হয়েছে এবং আস্কড ভার্বটি পাস্ট টেন্সে, আর তাহলে যে সাবঅর্ডিনেট ক্লজ যেটি সেটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। দেখুন ইফ হি হ্যাড পাস্ট, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। Number 4, choose the correct sentence. A few of the 3 boys got a prize. Each of the 3 boys got a prize. Every of the 3 boys got a prize. All of the 3 boys got a prize. তো এক্ষেত্রে মূলত a few এবং all এই দুইটাই এখানের মধ্যে বাদ দেওয়া যায়, কারণ হচ্ছে এখানে সংখ্যা উল্লেখ করা আছে 3 বয়েজ। তো 3 বয়েজ যেহেতু উল্লেখ করা আছে, আমরা জানি প্রত্যেকেই বোঝাতে আমরা ইচ ব্যবহার করি। এভরি মূলত সংখ্যা উল্লেখ থাকলে ব্যবহৃত হয় না, তাহলে আনসার হচ্ছে অপশন বি। Number 5, choose the correct sentence. The man that said that was a fool. The man who said that was a fool. এখন এখানে খেয়াল করে দেখুন সাবজেক্ট হচ্ছে ম্যান। আমরা জানি ম্যানের পরিবর্তে যে রিলেটিভ প্রনাউনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে হু। তো এক্ষেত্রে দ্যাট উইচ এগুলো অটোমেটিক্যালি বাদ যায়। তো দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, এখানে অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 6, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ লং ডিড ইউ ওয়েট, একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, এটার অ্যান্সারটা কী হবে? টিল লাঞ্চ টাইম, আনটিল 6 o'clock, টিল হি কেম, সিন্স দ্য মর্নিং। যেহেতু প্রশ্নটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে তাই অ্যান্সারটা হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেক্ষেত্রে টিল হি কেম, অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 7, হোয়াট will be the correct preposition to complete the sentence. I am not bad dash tennis. আমরা জানি ব্যাড অ্যাট মানে হচ্ছে কোনো কিছুতে কারো অদক্ষতা বোঝানো হয়, ব্যাড অ্যাট
হচ্ছে খারাপ বা ভালো না, অদক্ষ। তো সেক্ষেত্রে ব্যাডের সাথে প্রিপোজিশন হিসেবে অ্যাড ব্যবহৃত হবে। অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 8, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টল? এখানে অপশনগুলো দেখে নিই, হার্শ, ক্লেভার, মডেস্ট, রুড। তো সেক্ষেত্রে আমরা জানি জেন্টল মানে হচ্ছে ভদ্র বা মার্জিত, আর হার্শ মানে হচ্ছে কর্কশ বা কোনো অমসৃণ জিনিস, ক্লেভার চালাক বা চতুর, মডেস্ট হচ্ছে বিনয়ী। তো সে যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, জেন্টল বা অমায়িক বা মার্জিত বা ভদ্র এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ, সেক্ষেত্রে আর আমরা জানি রুড মানে হচ্ছে যেটা অমার্জিত বা কর্কশ। তো সেক্ষেত্রে জেন্টলের অপোজিট ওয়ার্ড হয় রুড। নাম্বার 9, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? তো জোভিয়ালের সিনোনিম, এখানে আমরা অপশনগুলো দেখে নিই, জলি, জেলাস, গে, হ্যাপি। যেহেতু সিনোনিম চেয়েছে তাই জেলাস ভাত, জেলাস মানে হচ্ছে ঈর্ষা করা, আর জোভিয়াল মানে হচ্ছে হাসি খুশি বা আমোদের স্বভাবের যেটা। তো এক্ষেত্রে জেলাসটা যেহেতু সিনোনিম চেয়েছে, প্রথমেই জেলাসটা বাদ দিলাম। এক্ষেত্রে জলি, গে এবং হ্যাপির মধ্যে আমরা, হ্যাপি মানে হচ্ছে খুশি, তো সেক্ষেত্রে এটিও বাদ। এখন জলি এবং গে এর মধ্যে কোনটা? আমোদে বা হাসি খুশি বোঝাতে আমরা গে বোঝাই। গে অর্থ মানে হচ্ছে আমোদে বা খুবই হাসি খুশি মানুষ, প্রফুল্ল মনের মানুষ, সেটা হচ্ছে গে। তো এক্ষেত্রে অপশন বি হচ্ছে একদম কাছাকাছি উত্তর। নাম্বার 10, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্টের সিনোনিম কি? আমরা জানি কম্পিটেন্ট মানে হচ্ছে উপযুক্ত বা দক্ষ। এক্ষেত্রে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, সার্কামস্পেক্ট মানে হচ্ছে সতর্ক, তারপর এখানে দেওয়া আছে ডিসক্রিট মানে হচ্ছে আলাদা বা পৃথক, আর এদিকে প্রুডেন্ট মানে হচ্ছে খুবই বিচক্ষণ, তো সেক্ষেত্রে বা দূরদর্শী। সেক্ষেত্রে কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ বা উপযুক্ত, আর এটার সাথে মিলে ক্যাপাবল মানে হচ্ছে দক্ষ, সক্ষম বা উপযুক্ত। অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 11, হু ইজ দ্য অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস? আমরা অপশনগুলো দেখে নিই, এস জি ওয়েলস, জর্জ অরওয়েল, থমাস হার্ডি, আর্নেস্ট হেমিংওয়ে। এটা একটি বিখ্যাত একটি বই, ফেয়ারওয়েল টু আর্মস। এটা আমরা জানি খুবই বিখ্যাত একটি বই, যেটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। নাম্বার 12, হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম? অ্যানিম্যাল ফার্ম আর একটি বিখ্যাত বই আমরা জানি, তো সেটা এখানে অপশন থমাস মোর, বরিস প্যাস্টারনাক, জর্জ অরওয়েল, চার্লস ডিকেন দেয়া আছে। এটা সবাই জানি আমরা, জর্জ অরওয়েল হচ্ছে বইটির লেখক। নাম্বার 13, হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এটা খুবই বিখ্যাত একটি বই, যেটি লিখেছিলেন ভারতের সাবেক প্রেসিডেন্ট ছিলেন উনি, এখন প্রয়াত, আবুল কালাম আজাদ। নাম্বার 14, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? তো ক্যাটেল কোন ধরনের নাউন? এখানে অপশনগুলো আমরা দেখে নিলাম। ক্যাটেল হচ্ছে মূলত সমজাতীয় বা একই জাতীয় কতগুলা ব্যক্তি বা বস্তুর সমষ্টিগত রূপ। তো আমরা জানি গরু, মহিষ এগুলো সমষ্টিগতভাবে বলা হয় ক্যাটেল, তো এটা হচ্ছে কালেকটিভ নাউন। নাম্বার 15, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে কোন ধরনের নাউন? তো এটা খুবই সিম্পল, গার্ল মানে হচ্ছে একটা কমন নাউন, কারণ এটা হচ্ছে কতগুলো এক জাতীয় ব্যক্তি বস্তুর সাধারণ নাম বোঝায়। যেমন 100 জন মেয়ে থাকলে সবাইকে যদি বলে গার্ল, তাহলে সবাই এখানে বোঝানো হয়ে গেল, তাই সেটা হচ্ছে কমন নাউন। নাম্বার 16, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে যে বেসিক্যালি কোনো কষ্টসাধ্য বিষয়, যেগুলো আসলে অনেক কষ্ট করে পজিশনটা ধরে রাখতে, আসলে তেমন একটা কাজে আসে না, কিন্তু ধরে রাখাটা অনেক কষ্টের ব্যাপার, যেটাকে বলি ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন। অপশন সি হচ্ছে অ্যান্সার। তো ভিউয়ার্স, 10th BCS 16 কোয়েশ্চেনই ছিল ইংলিশের উপরে, তো আমি সবগুলো সমাধান করে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি কোথাও কারো কোনো কোয়েরি থাকে বা জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।